তোমরা এই দুইটা সৃজনশীল আর এমসিকিউ পড়লে ইয়াতে আর কোনো কিছু বাদ থাকবে না ইনশাআল্লাহ। সংকট শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত তীব্র বা প্রবল। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তিটিকে মুক্ত করার সময় পাথে হিসেবে কত স্বর্ণমুদ্রা দিয়েছিলেন? 1000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2027 সালের পরীক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের টেস্ট পরীক্ষা সামনে এবং তোমাদের যে মূল পরীক্ষা রয়েছে সেটাও ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে একে একে সকল বিষয়ের সাজেশন দেব। গত বছরও যেমনটি দেওয়া হয়েছিল ঠিক এবারও সকল বিষয়ের সাজেশন আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, এই সাজেশনটা যদি তোমরা ফলো করো, এখান থেকে গতবার যেমনটি কমন পড়েছিল প্রায় 90+, এবারও ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা প্রথম পত্রের সাজেশন দেব। বাংলা প্রথম পত্রের গদ্য এবং কবিতা কোন বিষয়গুলো তোমাদের এবার পরীক্ষা আসবে, সিলেবাস কিন্তু পাল্টে গিয়েছে, তোমরা ইতিমধ্যে অনেকে জানো, এবং কোন বিষয়গুলো পড়লে তোমাদের পরীক্ষা বেশি কমন পড়বে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা অবশ্যই রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বাংলা প্রথম পত্র A+ যদি পেতে চাও অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো এটা হচ্ছে দাখিল এবং যারা এসএসসি পরীক্ষার্থী সবার জন্য এই ক্লাসটা। তো দেখো, তোমাদের পরীক্ষা এইবার নতুনভাবে যে সিলেবাসে যুক্ত হয়েছে, গদ্য এসেছে প্রত্যুপকার, এরপর শুভা, এরপর হচ্ছে বই পড়া, এরপর নিরীহ বাঙালি, পল্লী সাহিত্য, এরপর রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাম, উপেক্ষিত শক্তি উদ্বোধন এবং নিম গাছ, এরপর রয়েছে প্রবাস বন্ধু, মমতা আদি, এরপর রয়েছে 21 গল্প, এরপর আমাদের নতুন গৌরব গাথা। এটা কিন্তু গত বছর ছিল না, এবার কিন্তু অ্যাড হয়েছে। এরপর দেখো কবিতা কোন বিষয়গুলো, আমি বলছি এর ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট সবগুলো আমি বলবো, শুধু এখন বলছি যে যেগুলো তোমাদের বিষয় রয়েছে সেগুলো। তো দেখো এখানে বন্দনা রয়েছে, এবার কপোতাক্ষ নদ, এরপর রয়েছে প্রাণ, এরপরে রয়েছে তোমাদের সিলেবাসে জীবন বিনিময়, এরপরে উমর ফারুক, সেদিন এই মাঠ, যাবো আমি তোমার দেশে, আমার দেশ, আমি কোনো আগন্তুক নই, বৃষ্টি, এরপরে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এরপরে হচ্ছে বোশেখ। এখন দেখো আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলবো কিভাবে পড়তে হবে বিস্তারিত আমি বলছি, ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখো, দেখলেই তোমরা বাংলায় অন্তত 90+ নাম্বার পাবে ইনশাআল্লাহ। তো দেখো আমি তোমাদের যে বিষয়টা অর্থাৎ তোমাদের সিলেবাসটা, সেই সিলেবাসটা আমরা একটু দেখি যে তোমাদের যে নতুন মানববন্ধনটা সেই মানববন্ধনে কি রয়েছে। আমরা বাংলা প্রথম পত্রে যাব। বাংলা প্রথম পত্রে একটু ওয়েট, আমরা বাংলা প্রথম পত্র দেখে নিচ্ছি। তো দেখো তোমরা জানো ইতিমধ্যে যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নাম্বার, আর বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নাম্বার দেওয়া হবে। তো এখানে 50 আর বিশেষ 70 আর হচ্ছে 30, এই হচ্ছে 100 নাম্বারে তোমাদের বিষয়। এখানে বলেছে দেখো গদ্য থেকে 4টি থাকবে এবং কবিতা থেকে 4টি থাকবে, এই হলো মোট 8টা থাকবে, দিতে হবে কয়টা? 5টা। সবকিছু কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। এবং দেখো এখানে আরেকটা বিষয়, এখানে গদ্য কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো দেখো এরপর বলছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে গদ্য থেকে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তাহলে গদ্য কত ইম্পর্টেন্ট দেখছো। এবং কবিতা থেকে থাকবে হচ্ছে 7টি করে, এই হচ্ছে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেগুলো 10টি উত্তর দিতে হয়, প্রতিটি উত্তর মান হচ্ছে 2 নাম্বার করে, এই হচ্ছে 20 নম্বর। এরপর বহু নির্বাচনী প্রশ্ন, এখানে গদ্য থেকে থাকবে 15টি এবং কবিতা থেকে থাকবে 15টি, উল্লেখ করে দিয়েছে যে কোথা থেকে কতটুকু থাকবে। এবং আমরা রিয়েলাইজ করব, আমরা দেখব যে গদ্য কোন কোন অধ্যায় থেকে বেশি আসতে পারে এবং কিভাবে এই এমসিকিউ গুলো পরীক্ষা আসে সেগুলো আমরা এখন দেখব। এই হচ্ছে মোট 30টি প্রশ্ন থাকবে, সকল প্রশ্ন দিতে হবে 30 নাম্বার। এখানে দেখো বলেছে বিশেষ দ্রষ্টব্য 2027 সালে দাখিল পরীক্ষার জন্য নির্ধারিত পাঠ্যসূচি থেকে বহু নির্বাচনী, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, ওইটাই বলেছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে সবার জন্য, শুধু দাখিল না, সবার জন্য আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা দেখে নিলাম যে কোন বিষয়গুলো পরীক্ষায় কিভাবে আসবে সেটা দেখে নিলাম। এখন আমি তোমাদেরকে প্রথম যে অধ্যায়টা, যেমন প্রত্যুপকার আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়লে পরীক্ষায় আমরা, তোমাদের যে গাইড রয়েছে, গাইডে অনেক এমসিকিউ রয়েছে, অনেক সৃজনশীল রয়েছে, আমরা যদি প্রতিদিন এভাবে যদি প্রত্যেকটা অধ্যায় যদি একদম শেষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দেখো তোমরা প্রত্যেকটা যে বিষয় রয়েছে, যেমন এখানে প্রত্যুপকার গদ্য রয়েছে, এটা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা তো মনে থাকবে। এরপর হচ্ছে তোমরা এখান থেকে কিভাবে পড়বা সেই বিষয়গুলো তোমরা নিজেরাই দাগাইবে, আমি তোমাদেরকে দাগিয়ে এনেছি। দেখো এখানে পরীক্ষা আসবে তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, এবং হচ্ছে তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেখানে আসতে পারে। এবং তার উপাধি কি? বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো দানশীলতার জন্য
তাকে দয়ার সাগর নামেও পরিচিত তিনি। এবার হচ্ছে সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে পরীক্ষা আসবে যে বাংলা গদ্যের জনক বলা হয় কাকে। এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের ক নম্বর আসতে পারে এবং এমসিকিউতেও কিন্তু আসতে পারে। শুধু তাই না, ওই বর্ণনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন সেখানেও কিন্তু আসতে পারে। আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের কমপক্ষে 20টা বা 25টা এমসিকিউ দেব। এগুলা পড়লেই এনাফ, আর পড়তে হবে না, এর ভিতর থেকে পরীক্ষা আসবে। আমি এই সবগুলোর ভেতর থেকে বের করেছি। তো এখানে আমি এগুলো দাগিয়ে দিয়েছি, তো তোমরা বই থেকে দাগিয়ে নিবা। এখানে আমি সবগুলো আলাদাভাবে করেছি, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি সেগুলো। এখানে শব্দ অর্থ পড়বা যেগুলো আসার সম্ভাবনা রয়েছে আমি দাগিয়ে দিয়েছি। দেখো এখানে প্রত্যুপকার মানে উপকারী উপকার করা, এরপরে অভিরুচি মানে হচ্ছে ইচ্ছা, এবার সমবিহার মানে সঙ্গে বা সহচর্যে, প্রতীতি বানানটা মনে রাখো, বিশ্বাস বা ধারণা। এরপরে দেখো এখানে উৎকট মানে অত্যন্ত প্রবল বা তীব্র। আচ্ছা, দামেস্ক সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, এটা মনে রাখবা। প্রত্যেক রচনাটি কোন ভাগ থেকে সংকলন করা হয়েছে? আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনী গৌরবিত ঘটনাই এই গ্রন্থের বিভিন্ন রচনা উপযোগ্য। এই পাঠ পরিচিতি তোমরা প্রত্যেকটা অধ্যায়ের যে গদ্যের এবং পদ্যের পাঠ পরিচিতি ভালো করে পড়লেই, এটা বুঝলেই সৃজনশীল এমন না যে তোমাকে গাইড থেকে 20টা 25টা বা 10টা আমাকে সৃজনশীল পড়তে হবে, বিষয়টা কিন্তু এমন না। সৃজনশীল যে বেশি পড়বে বিষয়টা সেই যে পারবে পরীক্ষা এমন না, তোমাকে বুঝতে হবে জিনিসটা। এই পাঠ পরিচিতি ভালোভাবে যদি বোঝো তাহলে পরীক্ষায় কিন্তু নতুন আঙ্গিকে আসবে। এমন না যে গাইড থেকে তুলে দেবে স্যার, এরকম না, নতুন আঙ্গিকে দেবে, ঠিক আছে? তো সেই জন্য পাঠ পরিচিতি বুঝতে হবে তোমাদেরকে। তো সৃজনশীল কীভাবে লিখতে হবে সেই বিষয়ে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো যে কীভাবে সৃজনশীল সহজে লেখা যায়। তো তোমরা নমুনা প্রশ্ন এখান থেকে, তো বহু নির্বাচনী প্রশ্ন তোমরা এগুলো দেখে নিবা এবং সৃজনশীল প্রশ্ন তোমরা গাইড থেকে উত্তরটা দেখে নিবা। এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে এটা ইম্পর্টেন্ট বেশি, প্রত্যেকবার গল্পের লোকটি কেন খলিফা রোশন আলী পতিত হলো, এটা একটু দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমি তোমাদের সামনে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রত্যুপকার, আমি এখানে প্রায় 25টা এমসিকিউ তোমাদের সামনে এখানে আমি দিয়েছি। এগুলো পড়লে তোমাদের পরীক্ষা কম পড়বে ইনশাআল্লাহ। প্রত্যুপকার শব্দটির অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। প্রত্যুপকার রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ। বানানটা দেখে নেবে এখানে, আখ্যান মঞ্জুরি বানানটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দানশীলতার জন্য কি প্রতিভূষিত করা হয়েছে? দয়ার সাগর। সুশৃঙ্খল পদবিন্যাস সুপ্রমিত রূপ দেওয়ার কারণে কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপরে হচ্ছে আল মামুন কোন বংশের খলিফা ছিলেন? আব্বাসী বংশ। এবার দেখো দামেস্ক বর্তমান কোন দেশের রাজধানী? সিরিয়া। বাগদাদ শহরটি কোন নদী তীরে অবস্থিত? টাইগ্রিস নদী তীরে অবস্থিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খলিফা মামুনের প্রিয়বত কে ছিলেন? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস আশ্রিত ব্যক্তির বাড়িতে কতদিন নিরুপায় বাসস্থান করেছিলেন? 1 মাস কাল। বিপদের সময় আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে বিদায় বেলায় কি উপহার দিয়েছিল? সুসজ্জিত অশ্ব এবং হচ্ছে স্বর্ণমুদ্রার থলি। এরপর দেখো বিদ্যাসাগর আখ্যান মঞ্জুরি গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়েছে? 1868। খলিফার নির্দেশে বন্দী ব্যক্তিটিতে কার গ্রহে সাবধানে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছিল? এটা হচ্ছে আলী ইবনে আব্বাসের গৃহে। দেখছো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমবিহারের শব্দটির সঠিক অর্থ হচ্ছে সঙ্গে বা সাহচর্যে। এরপর দেখো উৎসংকর শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত তীব্র বা প্রবল। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তিটিকে মুক্ত করার সময় পাথে হিসেবে কত স্বর্ণমুদ্রা দিয়েছিলেন? 1000। আশ্রয়দাতা কেন আলী ইবনে আব্বাসকে অতিরিক্ত ধন সম্পদ অর্থ নিতে কি চাওয়া শিক্ষিত করেছিল? সেটা হচ্ছে কি নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে চাননি বলে। তোমরা এগুলো পড়বা, এগুলো সবগুলো পিডিএফ যদি তোমরা চাও আমি কমেন্ট করবে, আমি দিয়ে দেবো তোমাদেরকে পিডিএফ। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। প্রতিটি শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস বা ধারণা। খলিফা মামুন সব ঘটনা শোনার পর বন্দী ব্যক্তির প্রতি কি মনোভাব প্রকাশ করেন? ক্ষমা ও হচ্ছে মুক্তি ঘোষণা। খলিফা মামুন প্রতিফুল্ল চিত্তে মৃত ব্যক্তিকে কতটি সুষ্ঠুতে অশ্ব উপহার দেন? 10টি উপহার দেন। খলিফা মামুন অশ্ব ছাড়াও আর কোন কোন পশু উপহার দিয়েছিলেন? 10টি খচ্চর আর 10টি উট দিয়েছিলেন। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশু পাঠ্যবই পরিচয় কত কিছু প্রকাশিত হয়েছে? 1855। অভিরুচি শব্দটির অর্থ ইচ্ছা। আর দুইটা আছে, দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে মারা যাচ্ছে? 1891। প্রত্যুপকার গল্পে মূলত কোন মহৎ গুণটি ফুটে উঠেছে? পরোপকারিতা ও কৃতজ্ঞতা বোধ। এটা মনে রাখবা। আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সব স্থানের চেয়ে কোন স্থানটি সর্বাধিক প্রিয় ছিল? আশ্রয়দাতার বাসস্থানের স্থানটি, অর্থাৎ দামেস্ক। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা 25টা পড়লাম, এই 25টায় যদি তোমরা মুখস্থ রাখো, মনে রাখতে পারো, তাহলে তোমাদের আর কোনো এমসিকিউ পড়তে হবে না। কারণ এগুলো সবই হচ্ছে আমি তোমাদের বইয়ের যে রিডিং যে রয়েছে সেই রিডিংয়ের ভেতর থেকে আমি বের করে দিয়েছি। হ্যাঁ, তোমরা এই 25টা ভালোভাবে পড়বে। তাহলে এখান থেকে যদি তোমরা 20-25টা প্রত্যেক অধ্যায় থেকে পড়ো তাহলে তোমরা এই সৃজনশীলে 30-30 নাম্বার পাবে ইনশাল্লাহ, আমি বলতেছি তোমাদেরকে। হ্যাঁ, কারণ তোমাদের আর হচ্ছে সৃজনশীলের যে বিষয়টা সেটা তোমাকে বুঝতে হবে, বিষয়টা আর কি, যে কীভাবে সৃজনশীল লিখতে হয়। সেই বিষয়টা যদি তোমরা চাও লিখতে পারবা তখন যখন গল্পটা ভালোভাবে বুঝতে পারবা।
সেজন্য গল্প ভালোভাবে বুঝতে হবে, কোনো কিছু মুখস্থ করা যাবে না, ঠিক আছে? তো দেখো এখানে আমি তোমাদের জন্য দুইটা উদ্দীপক রেখেছি, সৃজনশীল এখানে লিখে রেখেছি। দেখো তোমরা এটা সমাধানও দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নেবে, আমি সম্পূর্ণ বলবো না, বললে ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো প্রত্যেকবার গল্পে ডেমাসকাস নগরে আলী ইবনে আব্বাস কত মাস অবস্থান করেছিলেন? 1 মাস অবস্থান করেছিলেন, আমরা এটা পড়েছিলাম ওইখানে। এখানে তোমরা দেখো শফিক সাহেব 1 মাস 100 দুর্ঘটনায় বাধা থেকে আহত হয়ে রাস্তার পাশে পড়েছিলেন। তোমরা এটা গল্পটা পড়ে নিবে এবং এটার পিডিএফ তোমরা চাইলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, অথবা এখান থেকে ভিডিও পজ করে দেখে নিবা আমি এই নির্দেশয় স্বার্থবহনের উক্তিতে কি বোঝানো হয়েছে। তো তোমরা এখান থেকে এই উত্তর সহ এগুলো দেখে নিবা, আমি সংক্ষিপ্তভাবে লিখে রেখেছি তোমাদের জন্য এখানে। তোমরা এখানে ভিডিওটা পজ করে তোমরা এখানে খাতা লিখবা বা এখান থেকে বুঝে নিবা, ঠিক আছে? আমি সম্পূর্ণ বলছি না, বললে ভিডিওটা বড় হয়ে যাবে। এই দুইটা উদ্দীপক থেকে তোমাদের পরীক্ষা কমন পড়বে ইনশাআল্লাহ। এক গ্রামে জসিম ও রহিম নামের দুজন ব্যক্তি বাস করতো, এটাও তুমি পড়বা, পড়ে বুঝবা এবং কেবে কি হলো। প্রত্যুপকার রচনাটি বিদ্যাসাগরের কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আখ্যান মঞ্জুরি দ্বিতীয় বা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, পরীক্ষায় এগুলো আসে। তো আশা করছি তোমরা এই দুইটা সৃজনশীল আর এমসিকিউ পড়লে ইয়াতে আর কোনো কিছু বাদ থাকবে না ইনশাআল্লাহ। তোমাদেরকে বারবার একই কথা বলতেছি, তোমাদের বিষয়টা বুঝতে হবে যে আসলে বিষয়টা কি। পরীক্ষায় সৃজনশীল তো মুখস্থ করার কিছু নয়, তোমাকে এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারলেই তোমরা সৃজনশীল পরীক্ষায় লিখতে পারবে। তো এই হচ্ছে বিষয়, যেহেতু সৃজনশীল হচ্ছে এইবার তোমাদের সৃজনশীল তেমন নেই, গত থেকে মাত্র সৃজনশীল আসবে কয়টা? মাত্র 4টা সৃজনশীল, এবং পদ্ম থেকে মাত্র 4টা সৃজনশীল, 8টা থেকে দুইটা করে 4টা, এবং গত থেকে তুমি চাইলে 3টা দিতে পারো, পদ্ম থেকে চাইলে তুমি 2টা দিতে পারো। এই হচ্ছে 5টা মিলে 5.50 নাম্বার। আর এই প্রত্যুপকার থেকে একটা আসবেই, এখান থেকে তো 4টা আসবে, তার ভেতর থেকে এই প্রত্যুপকার গল্প থেকে অবশ্যই একটা পরীক্ষায় সৃজনশীল কিন্তু আসবে। সুতরাং এই প্রত্যুপকার অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? আর আমি যে বিষয়গুলো দিলাম এই এমসিকিউগুলো আর হচ্ছে দুইটা সৃজনশীল, আশা করছি তোমরা এই দুটো পড়লেই প্রত্যুপকার নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি ভিডিওটা বড় হবে সেই জন্য আমি অন্য অধ্যায়গুলো এভাবে সাজাইনি এখনো, বা এখনো বের করে নিই, বা তোমরা চাইলে কমেন্ট করো, আমরা পরবর্তীতে কোন অধ্যায়টা তোমরা চাও, ধারাবাহিকভাবে চাও নাকি এর পরের কোন অধ্যায়টা চাও তোমাদের এখন প্রয়োজন, সেই অধ্যায়টা নিয়েই বা সেই গদ্য বা কবিতা নিয়েই আমি তোমাদের সামনে হাজির হব এবং সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করো যে এখন তোমাদের কোন বিষয়টা লাগবে। আমরা শুধু প্রত্যুপকার আলোচনা করলাম, প্রত্যুপকার তো করলাম, এরপরে কি শুভা করব নাকি এদিকে কবিতা বন্দনা বিষয়টা করবো? আমার মনে হয় প্রতিটা অধ্যায়ের, প্রতিটা গদ্য এবং কবিতার যদি এভাবে আমরা বের করি, অর্থাৎ 20টা বা 25টা যদি এমসিকিউ তোমাদের জন্য দেই এবং 2-1টা সৃজনশীল যদি দেই, আশা করছি এগুলো যদি তোমরা পড়ো তাহলে এর ভেতর থেকে পরীক্ষা আসবে। সময় কিন্তু নেই, কিন্তু তাও অনেক সময় রয়েছে, 3-4 মাস সময়। ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, নভেম্বর, তোমাদের অক্টোবরে, এই সময় হয়তো 2 মাস পর তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হতে পারে, এরপরে হচ্ছে তোমাদের যে ফুল যে পরীক্ষা সেটাও কিন্তু হতে পারে, বলা যাচ্ছে না। সেজন্য সময় নেই, 2-3 মাসের ভেতরে তোমাদের সব সিলেবাস পড়ে শেষ করতে হবে। তো আমরা প্রতিদিন যদি একটা করে অধ্যায় শেষ করি, এখানে 12টা 24টা রয়েছে, 24টা কিন্তু 24 দিনে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং শুধু এটা নিয়ে পড়ে থাকবো না, তোমাদের আরও কোন সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের পিডিএফ লাগবে কিনা এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ যা আলোচনা করলাম, পিডিএফ লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেটা এখানে পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।